মামদানির ইমিগ্রেশনের স্ট্যাটাস চেক করে তাকে মানে যাচাই বাছাই করে তাকে দেশে পাঠিয়ে দেওয়ার দাবি উঠেছে রিপাবলিকানদের পক্ষ থেকে। সামনের দিনগুলোতে আসলে জোহরান মামদানিও এই প্যাচের মধ্যে পড়বেন বলে কোনো আশঙ্কা করছেন কিনা? ট্রাম্পের যে স্ট্র্যাটেজি পলিসি, এটা রিপাবলিকান পার্টির ভেতরেও অনেকে পছন্দ করছে না। সেই জন্য একটা জেনারেল পাবলিক ওপিনিয়ন তৈরি হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। তার পপুলারিটি আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন তার পপুলারিটি রিপাবলিকান পার্টির ভেতরেও অনেক কমে গেছে। মামদানি যদি নির্বাচিত হন তাহলে তো তিনি একটি পাবলিক অফিসে পাবলিক সার্ভেন্ট হিসাবে কাজ করবেন। কাজেই ওই আইনের আওতায় তাকে এই দায়িত্ব থেকে মানে অপসারণ করা যায় কিনা সেটি নিয়ে কাজ হতে পারে। ডেমোক্রেটিক পার্টি বরং একটু সুসংহত রাদার দ্যান রিপাবলিকান পার্টি, কারণ রিপাবলিকান পার্টির মধ্যে কিন্তু অলরেডি একটা বিরোধ ভিতরে ভিতরে মানে পুঞ্জীভূত হচ্ছে এবং এটি কিন্তু বাস্ট হবেই যে কোনো সময়। মামদানির ইমিগ্রেশনের স্ট্যাটাস চেক করে তাকে মানে যাচাই বাছাই করে তাকে দেশে পাঠিয়ে দেওয়ার দাবি উঠেছে রিপাবলিকানদের পক্ষ থেকে। আপনার কাছে কি মনে হয় যে সামনের দিনগুলোতে এই যে নানাবিধ অভিযোগ করা, নানাবিধ হেনস্থা করা কিংবা রাজনীতিতে সম্প্রতি আমরা আমেরিকার রাজনীতিতে যে বিষয়গুলো দেখছি যে বিভিন্ন রকমের ক্ষমতার প্রয়োগ কিংবা অপপ্রয়োগের মাধ্যমে কাউকে কাউকে হয়রানি করা, সেগুলো কি সামনের দিনগুলোতে আরো বাড়বে কিনা? আরো বাড়বে বলেই আমার মনে হয়, কারণ অপোজিশনাল ফোর্স ডেমোক্রেটিক সাপোর্টে এবং অন্যদের ইন্ডিপেন্ডেন্ট গ্রুপে একটা বড় রকম চ্যালেঞ্জ ট্রাম্পের জন্য আসছে, এগিয়ে আসছে। ট্রাম্পের যে স্ট্র্যাটেজি পলিসি, এটা রিপাবলিকান পার্টির ভেতরেও অনেকে পছন্দ করছে না। সেই জন্য একটা জেনারেল পাবলিক ওপিনিয়ন তৈরি হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। এখানে আমরা দেখেছি লস অ্যাঞ্জেলেসের ডেমোক্রেটিক সেনেটরকে তারা অ্যারেস্ট করেছে, ধরেছে, মেরেছে, মাটিতে বসিয়ে দিতে। আমরা দেখেছি নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল না তাকে অ্যারেস্ট করেছে। এই যে বিভিন্ন রকম ভাবে ইলেক্টেড অফিসিয়ালদের অ্যাটাক করা, অ্যারেস্ট করা এবং জজদের বিরুদ্ধে আজ পর্যন্ত এইরকম ভাবে একটা অর্গানাইজ এফোর্ট ট্রাম্প যেভাবে নিয়েছে কোনো প্রেসিডেন্ট নেয়নি। কারণ আমেরিকায় তিনটি ভাগ আমরা পরিষ্কারভাবে জানি, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, এবং তিনজনেরই সমান পাওয়ার, ব্যালেন্স পাওয়ার রয়েছে আমেরিকার ভেতরে। এখন এক্সিকিউটিভ পাওয়ার যদি লেজিসলেটিভ পাওয়ারকে বা জুডিশিয়ারি পাওয়ারকে ওভারকাম করে এবং ওটাকে কন্ট্রোল করতে শুরু করে, তখন একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস হতে পারে। আপনারা যদি কংগ্রেসকে দেখেন, সেনেট এবং হাউস, এই ট্রাম্প আসার পরে কোনো রকম বড় রকম আইন, বড় রকম ইনিশিয়েটিভ, বড় রকম আলোচনা, ডিসকাশন, সেশন কিচ্ছু করেনি। ডেমোক্রেটরাও করেনি, রিপাবলিকানরা তো করেনি একেবারে। তো এই যে একটা ক্রাইসিস এবং জুডিশিয়ারির উপরে যে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে পরপর কন্টিনিউয়াসলি, এগুলোতে জুডিশিয়ারি যদি ভয় পেয়ে যায় বা যদি লেজিসলেটিভ অর্গানাইজেশন বা সেকশন ব্রাঞ্চ যদি ভয় পেয়ে যায়, উইক হয়ে যায়, তাহলে এই ধরনের অপারেশন আরো চলবে। এরপরে যেসব ডেমোক্রেটিক স্টেট রয়েছে তাদের গভর্নরদের প্রতি, যেসব জায়গায় মেয়র রয়েছে, যেখানে সেনেটর রয়েছে, কংগ্রেসম্যান রয়েছে, এই ধরনের মানে অ্যাটাক চলবে। শুধু এটা নয়, যেখানে ব্যবসায়ী রয়েছে, যারা ডেমোক্রেটিক পার্টিকে বা ট্রাম্পের বিরুদ্ধে যারা কন্ট্রিবিউট করে, যারা টাকা পয়সা দেয় বা সাপোর্ট করে, এদের বিরুদ্ধেও সে বিভিন্ন রকম লিগাল এবং ইললিগাল অ্যাকশন নেবে বলে আমার ধারণা হচ্ছে। কারণ তার পপুলারিটি আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন তার পপুলারিটি রিপাবলিকান পার্টির ভেতরেও অনেক কমে গেছে। সেই জন্য আমি যেটা আগে বলছিলাম, কমান্ড অ্যান্ড কন্ট্রোল, এবং আমি যা বলবো তাই হবে। যেটা আমরা ইরানের ব্যাপারে আমরা আলোচনা করব, দেখতে পাবো যে উনি হঠাৎ করে এমন একটা কিছু বলে ফেলেছেন
যেটা তার সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং সিআইএ রা সাপোর্ট করে না। তো কাজে উনি বেশ চ্যালেঞ্জের ভেতরে আছেন এবং ওনার বয়স বাড়ছে, তার কাজকর্মের ভেতরে, তার ফেসের ভেতরে দেখতে পাবেন যে এইরকম স্ট্রেসের ভেতরে দিয়ে উনি যাচ্ছেন। বিচার বিভাগ সহ বিভিন্ন বিভাগের উপর নির্বাহী বিভাগের এক ধরনের হস্তক্ষেপ রয়েছে, কিংবা ক্ষমতার প্রয়োগে আসলে অনেক কিছুই করা হচ্ছে। সামনের দিনগুলোতে আসলে জোহরান মামদানিও এই প্যাচের মধ্যে পড়বেন বলে কোনো আশঙ্কা করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আশঙ্কা তো আছেই। আমেরিকাতে একটি আইন আছে যেটা বলে কমিউনিস্ট কন্ট্রোল অ্যাক্ট। এটি 1954-এ প্রেসিডেন্ট আইসেনহাওয়ার যখন ছিলেন তখন এই কমিউনিস্ট কন্ট্রোল অ্যাক্টটি আইনে পরিণত হয় এবং সেই আইনের উদ্দেশ্য দুটি, একটিতে কমিউনিস্ট পার্টিকে ব্যান করা হয় এবং যারা কমিউনিস্ট চিন্তা চেতনার বা রাজনীতিতে কমিউনিজমের কথা বলবেন তাদেরকে যে কোনো মানে পাবলিক সার্ভিস থেকে বিরত রাখার ব্যাপারে এই আইনে ক্ষমতা দেওয়া আছে কমিউনিস্ট কন্ট্রোল অ্যাক্টে। এখন মামদানি যদি নির্বাচিত হন তাহলে তো তিনি একটি পাবলিক অফিসে পাবলিক সার্ভেন্ট হিসাবে কাজ করবেন। কাজেই ওই আইনের আওতায় তাকে এই দায়িত্ব থেকে মানে অপসারণ করা যায় কিনা সেটি নিয়ে কাজ হতে পারে। এবং তার আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিউ ইয়র্কের যেটা নিউ ইয়র্ক ইয়াং রিপাবলিকান ক্লাব তারা দাবি করেছে কমিউনিস্ট কন্ট্রোল অ্যাক্টের মাধ্যমে মামদানির সিটিজেনশিপ রিভোক করা হোক এবং তাকে ডিপোর্ট করা হোক। তো এই যে দাবিটা এখন উঠেছে, এটি যদি মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র হতে পারেন তাহলে আরো কিন্তু শক্তিশালী হবে দাবিটি। আর বর্তমানে যে হোয়াইট হাউস বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তারা কিন্তু নানাভাবে চাচ্ছে তাদের যে এজেন্ডাগুলো সেগুলো বাস্তবায়ন আইনি প্রক্রিয়ার বাইরে অনেকটা অগণতান্ত্রিক ভাবে ফেসিস্ট কায়দায় রাজকীয় কায়দায় কিন্তু বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। কারণ ওই যে যেটি শাফিক ভাই বলছিলেন, আমেরিকা তো একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা, যেখানে তিনটা শাখা পরস্পরকে ব্যালেন্স করে আমেরিকাতে গণতন্ত্রকে সুসংগত করে। সেটি যেন না করা, তাহলে তো তার এজেন্ডাগুলো যেগুলো অগণতান্ত্রিক কিংবা বেআইনি সেগুলো বাস্তবায়ন করতে পারবেন না। সেই জন্য লেজিসলেটিভ শাখার উপরে এবং এই মানে বিচার বিভাগের উপরে নানা রকম হস্তক্ষেপ করে কিংবা নানা রকম ভীতিকর অবস্থা একটা সৃষ্টি করে ট্রাম্প প্রশাসন চাচ্ছে তার এজেন্ডাগুলো অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বের করে বা বাস্তবায়িত করার জন্য। স্বাভাবিক তো বললেনই যে যেভাবে আমরা ক্যালিফোর্নিয়ার সিনেটরকে মানে উপর দেখলাম হামলা করেছে, তাকে মাটিতে ফেলে দিয়ে তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, একজন স্টেট ইউএসএ সিনেটর, নট স্টেট সিনেটর, তাই না, তিনি 100 জনের একজন, তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে। এর কিছুদিন আগে নিশ্চয়ই আমাদের সবার মনে আছে নিউ ইয়র্কের কংগ্রেসম্যানকে অ্যারেস্ট করে নিয়ে এলো, নিউ ইয়র্কের মেয়রকেও অ্যারেস্ট করা হয়েছিল, তাই না। কাজে তারা তো নির্বাচিত কংগ্রেসম্যান এবং মেয়র, তাদেরকে অ্যারেস্ট করেছে কিন্তু। তো এই কাজে ভবিষ্যতে যে মামদানির মতো লোকের উপরে এই ধরনের নির্যাতন আসবে না সেই গ্যারান্টি কেউ দিতে পারে না এবং সেটাই স্বাভাবিক এবং সেটি হবে। আর তার জন্য যেটি ডেমোক্রেটিক পার্টিরও উচিত হবে তাদের দলীয় ভাবে একটা দলীয় শৃঙ্খলাটাকে ঠিক রেখে দলের যে ঐক্যবদ্ধ থেকে ট্রাম্পের এই সমস্ত বেআইনি এবং অগণতান্ত্রিক কাজগুলোকে প্রতিহত করা। তা না হলে ট্রাম্প যেভাবে চাইছেন সেভাবে তার অনেকগুলো এজেন্ডা জোর করে করিয়ে নিতে পারেন। মোহাম্মদ মালেক একটু যুক্ত করবেন কিনা? আপনি বলছিলেন ডেমোক্রেটিক পার্টির যে ঐক্যবদ্ধতার কথা বলছিলেন, আপনার কাছে কি মনে হয় বর্তমানে আসলে ডেমোক্রেটিক পার্টির যে অবস্থা, পার্টিটা আসলেই একদম উচ্চ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো এমন কেউ আছেন যে একসাথে পার্টিকে সুসংগঠিত করে রাখবে, কিংবা পার্টির উপরে যেই সমস্যাগুলো আসবে কিংবা যেই সংকটগুলো সৃষ্টি হবে সেটাকে প্রতিহত করতে পারবে? কারণ সম্প্রতি সময় আমরা দেখেছি যে ডেমোক্রেটিক পার্টির বেশ বড় বড় অনেক নেতা কিংবা জনপ্রতিনিধির সাথে অনেক রকমের ঘটনা ঘটেছে, কিন্তু দলের পক্ষ থেকে আসলে সেই রকম কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। না, আমি যেটা মনে করি সেটা হলো যে এই ডেমোক্রেটিক পার্টির প্রত্যেক দলের ভিতরে কিন্তু নানা রকম পোলারাইজেশন থাকবে, নানা রকম উপদল গ্রুপ
থাকবেই, মতাদর্শ থাকবেই। আর ডেমোক্রেটিক পার্টির মধ্যে বৈচিত্র্যময় মতাদর্শের সমাহার বেশি। তো আমি মনে করি যে তেমন বড় রকম কিছু নেই। তার কারণে আমরা কিন্তু নিউ ইয়র্ক সিটির এই নির্বাচনেই দেখুন, কুমুর মতো একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন যিনি গভর্নর ছিলেন এখানে। তারপর কিন্তু নিউ ইয়র্ক স্টেটের না শুধু, একদম আমেরিকার যারা বড়, যেমন ধরেন সিনেটর চাক শুমার কিংবা হাকিম জেফরিস থেকে শুরু করে সবাই কিন্তু ঐক্যবদ্ধ থেকে মামদানিকেই সমর্থন করেছেন, তারা কিন্তু কুমুকে সমর্থন করেননি। তো আমি মনে করি যে এই বর্তমানে রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টির যে অবস্থা, তাতে এই ডেমোক্রেটিক পার্টি বরং একটু সুসংহত রাদার দ্যান রিপাবলিকান পার্টি। কারণ রিপাবলিকান পার্টির মধ্যে কিন্তু অলরেডি একটা বিরোধ ভিতরে ভিতরে মানে পুঞ্জীভূত হচ্ছে, এবং এটি কিন্তু বাস্ট হবেই যে কোনো সময়। তো আমি আশাবাদী যে ডেমোক্রেটিক পার্টির মধ্যে মতভেদ থাকবে, কিন্তু ফাইনালি যে এরা মানে চূড়ান্ত মেট্রো লেভেলে যে তারা যে বিভক্ত হবে, সেটি আমি এই মুহূর্তে আশঙ্কা দেখছি না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।